কোনো পার্সনকে হায়ার করা পার্টিকুলার কোনো পোস্টের জন্য। লাইক ওকে ফাইন। যদি মার্কেটিং ডিপার্টমেন্টে কোনো একটা এক্সিকিউটিভ দরকার হয়, জুনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ, টোটাল প্রসেসটাকে রিক্রুটমেন্ট বলা হয়। লাইক ইন্টারভিউ প্রসেস, এক্সাম হইতে পারে, টোটালটাকে রিক্রুটমেন্ট প্রসেস বলে। আর কেউ কিছু বলবেন? আমি বলি অনেকে আসলে আমরা একটু কনফিউজ হয়ে যাই, মির আপনার সহ সবাইকেই বলছি যে মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে রিক্রুটমেন্ট আর সিলেকশন দুই ধরনের স্টেজ। আপনি যেটা বললেন মির, সেটাকে আমরা বলি সিলেকশন প্রসেস, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রসেস। আর রিক্রুটমেন্টের টোটালি একটু ডিফারেন্ট। রিক্রুটমেন্ট বলতে বোঝানো হয় কোনো একটা পার্টিকুলার জবের জন্য পটেনশিয়াল অ্যাপ্লিকেন্টদের খুঁজে বের করাটাকে বলে রিক্রুটমেন্ট। বাট এখানে আপনি কাউকে সিলেকশন করছেন না, কাউকে ইন্টারভিউ নিচ্ছেন না। আমি আবারও বলি, রিক্রুটমেন্ট ইজ অল অ্যাবাউট টু ফাইন্ড আউট দ্য potential sources of applicant for a particular job. ফর এক্সাম্পল, আপনার অর্গানাইজেশনে হয়তো বা একজন সাপ্লাই চেইন ম্যানেজার নেবে। এই সাপ্লাই চেইন ম্যানেজার নেওয়ার জন্য আপনি ধরেন ১০০ জনের একটা সিভি খুঁজে বের করা বা সিভি পাওয়া, এই প্রসেসটাকে আমরা বলি রিক্রুটমেন্ট। তো রিক্রুটমেন্ট ইজ নট all about the selection, it is all about to find out the list of applicant for a particular job, or they may or may not be selected for a particular position. যেমন একটা জব সার্কুলার দিলেন, গভর্নমেন্ট জবের সার্কুলার দিলেন, তো এখন ১,০০,০০০ লোক অ্যাপ্লাই করলো, ওই ১,০০,০০০ লোককে আমরা বলছি রিক্রুটমেন্ট। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। So in this chapter, basically what we are going to talk about, we are going to talk about what is recruitment. So far we have discussed different steps in the recruitment process, different factors affecting the recruitment, different sources of recruitment, and different methods through which we can find out the prospective candidate for a particular job. So now the point is that what is the process of recruitment? রিক্রুটমেন্টের প্রসেসটাকে আমি কি বললাম যে রিক্রুটমেন্টটা বলা হয় যে টু ফাইন্ড আউট দ্য পটেনশিয়াল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট। তো রিক্রুটমেন্টের প্রসেসটা শুরু হয় যখন কোনো পার্টিকুলার ডিপার্টমেন্ট থেকে এইচআর ডিপার্টমেন্টকে বলা হয় যে আমার এই ডিপার্টমেন্টে এই পজিশনের জন্য এই আমার দরকার, আমার একটা পার্টিকুলার পজিশনের জন্য একটু লোক দরকার। ফর এক্সাম্পল, অর্গানাইজেশনের সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট থেকে বললো আমার লজিস্টিকের জন্য একজন ম্যানেজার দরকার। এবং শুধুমাত্র একজন ম্যানেজার দরকার না, সে শুধু বলে দেয় যে ওই একজন ম্যানেজার কি কি কাজ করবে, তার ডিউটিস আর রেসপন্সিবিলিটি, এবং কি কি স্কিল দরকার, এবং সে ওই পজিশনের জন্য তার কি কি টার্মস অ্যান্ড কন্ডিশন দরকার এমপ্লয়মেন্টের, সেটা যখন কোনো এইচআর ডিপার্টমেন্ট থেকে বলে দেয়, তখন থেকে রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু হয়। So recruitment process basically start from the from when the HR department or personal department get the requisition from a particular department. যখনই তারা রিকুইজিশন পায়, সেকেন্ড প্রসেস তারা শুরু করে কি, তারা ওই তখন তারা ফাইন্ড আউট চেষ্টা করে যে ওই অ্যাপ্লিকেন্টের জন্য তারা কোথা থেকে তারা লোকজন খুঁজে বের করবে। তারা কি বিভিন্ন অর্গানাইজেশনে ভিজিট করবে, তারা কি অ্যাডভার্টাইজমেন্ট দিবে নিউজ পেপারে, নাকি জব পোর্টালে, সেটা তারা আগে সোর্সগুলো ফাইন্ড আউট চেষ্টা করে। সোর্সগুলো ফাইন্ড আউট করার পরে তারা চিন্তা করে যে কোথা থেকে তাদের ওই পটেনশিয়াল অ্যাপ্লিকেন্টের অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টারিস্টিকগুলো পাবে। এমন হতে পারে যদি আপনি বিডি জবসে কোনো জব সার্কুলার দেন, আপনি হয়তো বা অনেক সিভি পাবেন, বাট আপনার ওই জবের জন্য পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক লোকজন নাও পেতে পারেন। রেদার আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে যোগাযোগ করেন, যেসব ইউনিভার্সিটি ওই কোর্সে বা ওই ধরনের লোকজনের পড়াশোনা অফার করছে, তখন হয়তো বা আপনি ওই পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকের লোকজনগুলো খুঁজে বের করতে পারেন। তো থার্ড প্রসেসে বলা হয় টু ফাইন্ড আউট দ্য প্রসপেক্টিভ এমপ্লয়িজ উইথ রিকোয়ার্ড নাম্বার অফ ক্যারেক্টারিস্টিক্স। ফোর্থ স্টেপে বলা হচ্ছে টু ফাইন্ড আউট দ্য টেকনিক
টু অ্যাটাক এ ডিজায়ার নাম্বার অফ ক্যান্ডিডেটস। আপনি ওই টেকনিকগুলো খুঁজে বের করা যে ডিজায়ার নাম্বার অফ ক্যান্ডিডেট আপনি খুঁজে পান। ফর এক্সাম্পল, কোনো একটা পার্টিকুলার লোকাল অর্গানাইজেশন হয়তো বা দেখা গেলো মার্কেটিং ম্যানেজমেন্টের সার্কুলার দিল, হয়তো বা 10 জন অ্যাপ্লাই করলো, বাট একটা মাল্টিনেশনাল কোম্পানি হয়তো বা সার্কুলার দিয়ে দেখা যায় 1000 লোক অ্যাপ্লাই করলো সেম পজিশনের জন্য। কেন? হয়তো বা তার গুডউইলের জন্য, হয়তো বা তার স্যালারি ভালো, হয়তো বা তার জব লাইক কালচারটা ভালো। তো আপনাকে ওই টেকনিকগুলো প্রসেসে ফাইন্ড আউট করতে হবে যে যার মাধ্যমে আপনি রাইট অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন নাম্বার অফ ক্যান্ডিডেট খুঁজে পেতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি রিক্রুটমেন্টের প্রসেসের আরেকটা স্টেপ হলো টু ফাইন্ড আউট দ্য ইফেক্টিভনেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, whether your process is appropriate or not. Because unless or until you have a good recruitment process, you cannot find out the desired number of candidates. Because unless or until you have a desired number of candidates, you cannot select your right person for your right position. Now, what are the factors that basically affecting the recruitment? রিক্রুটমেন্টের জন্য কি কি জিনিস ফ্যাক্টর এফেক্ট করতে পারে? আমি আপনাদের ক্লাসে বলেছিলাম যে হয়তো বা আপনাদের ইউ মাইট রিমেম্বার যে দেখবেন যে অনেক কোম্পানি কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং অফার করে, সেটা আবুল খায়ের গ্রুপ থেকে শুরু করে আনোয়ার গ্রুপ থেকে শুরু করে প্রাণ গ্রুপ থেকে শুরু করে সবাই কিন্তু আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং অফার করে। বাট বাংলাদেশ সবচেয়ে বেশি লাইক পেমেন্ট করে ম্যানেজমেন্ট ট্রেনিংয়ের জন্য ম্যারিকো বাংলাদেশ, followed by Unilever, followed by Bikash, followed by like Bangla Link. So they are also offering the management training. এবং যেটা আমি বললাম ম্যারিকো তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং শুরুই করে 82,000 টাকা দিয়ে, whereas Unilever অফার করে 70 or 72,000 টাকা তাদের ম্যানেজমেন্ট ট্রেনিং। তো বলা হচ্ছে কি কি ফ্যাক্টরস আপনার রিক্রুটমেন্টে এফেক্ট করে। তা ওয়ান অফ দ্য ফ্যাক্টর বলা হচ্ছে ওয়েজ অ্যান্ড স্যালারি পলিসি। If the organization have a good wages and salary policy, they might find out the like required number of their prospective candidate for a particular position. তারপরে এজ কম্পোজিশন, একটা এক্সিস্টিং ওয়ার্কফোর্স, প্রমোশন আর রিক্রুটমেন্ট পলিসি। একটা অর্গানাইজেশনে তার প্রমোশন আর রিক্রুটমেন্ট পলিসি যদি ভালো হয়, দেখবে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে চায়। রিটায়ারমেন্ট পলিসি, ফর এক্সাম্পল, কেন আমরা গভর্নমেন্ট জবের যদিও স্যালারি কম কিন্তু গভর্নমেন্ট জবে দেখে সবাই কেন অ্যাপ্লাই করতে যায় বা গভর্নমেন্ট যেতে চায়? কারণ তারা রিটায়ারমেন্ট যে বেনিফিটগুলো থাকে সেগুলো হলো অন্যান্য কর্পোরেট বা প্রাইভেট কোম্পানির চেয়ে ভালো। দ্যাটস ওয়াই পিপল ওয়ান্টস টু অ্যাপ্লাই ফর দিস অর্গানাইজেশন। টার্নওভার রেট, নেচার অফ অপারেশন, তারপরে বলা হচ্ছে যে ফিউচার এক্সপানশন, recruitment policy of the organization, human resource planning strategy, size of the organization, your cost involved in the recruitment employees, growth and expansion plan of the organization that also affect the your recruitment. বলা হচ্ছে আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি ইন্টারনাল ফ্যাক্টরস এফেক্ট করে। যদি আপনার ওয়েজ ভালো হয়, যদি আপনার স্যালারি পলিসি আপনার ডিপেন্ড করে, আপনার অর্গানাইজেশন টার্নওভার রেট কেমন, টার্নওভার রেট মানে সুইচিং রেট, হয়তো বা দেখা গেল যে অর্গানাইজেশনের খুব ফ্রিকুয়েন্টলি লোকজন যাওয়া আসা করছে, সেটাও আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এফেক্ট করতে পারে। আপনি তখন হয়তো বা আপনার বেশি লোকের নিয়ে প্রয়োজন হতে পারে। তারপরে হলো আপনার রিক্রুটমেন্ট পলিসি কেমন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কেমন, আপনার অর্গানাইজেশনের সাইজটা কেমন। যে অর্গানাইজেশন সাইজটা যদি বড় হয় তাহলে দেখবেন যে আপনার ফ্রিকুয়েন্টলি বেশি বেশি করে রোগীর রিক্রুটমেন্টের দরকার পড়ে। তারপরে হলো কস্ট ইনভলভ ইন দ্য রিক্রুটমেন্ট পলিসি, সেটাও কিন্তু আপনার রিক্রুটমেন্টের পলিসির দেখা যায় রিক্রুটমেন্ট নিতে গেলে যদি আপনি বেশি কস্ট ইনভলভ হয় তাহলে আপনি ফ্রিকুয়েন্টলি কিন্তু রিক্রুটমেন্টে যাবেন না। আপনার এক্সপানশন প্ল্যান যদি থাকে, ইফ ইউ হ্যাভ এ ইন দ্য ফিউচার ইউ হ্যাভ এ মোর এক্সপানশন প্ল্যান অফ দ্য অর্গানাইজেশন, ইউ মাইট ডু দ্য মোর রিক্রুটমেন্ট। দেন এক্সটার্নাল ফ্যাক্টরের ক্ষেত্রে বলা হচ্ছে external factors can also affect your recruitment policy, like supply or demand of a specific skill in the labor market. যেমন দেখেন যে আমাদের দেশে যদি আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে দেখেন, যারা গার্মেন্টসের প্রোডাকশনে আছে সেখানে কিন্তু সাপ্লাইটা অনেক বেশি, ডিমান্ডটা কিন্তু কম। ওয়ারাস দেখবেন কিছু কিছু পার্টিকুলার জবে, যেমন ধর ডেটা অ্যানালাইটিক জবে, ডেটা ইঞ্জিনিয়ারিং জবে দেখবেন যে ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই এরকম নাই। ফর এক্সাম্পল, আপনি যদি দেখেন সাপ্লাই চেনের ক্ষেত্রে অনেকেই কিন্তু সাপ্লাই চেনের প্রকুরমেন্টে পারচেজে কাজ করছে, কিন্তু ওয়ারাস সাপ্লাই চেনের ম্যানেজমেন্টে কিছু যদি দেখবেন কিছু পার্টিকুলার সফটওয়্যার জানার লোকজন কিন্তু কম আছে। তো এই ক্ষেত্রে সেটা আপনার রিক্রুটমেন্টের পলিসির ক্ষেত্রে এফেক্ট করে। ইভেন কালচারাল ফ্যাক্টর, সেটাও কিন্তু আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এফেক্ট করে। যেমন দেখবেন কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে, কিছু কিছু কান্ট্রি আছে
তারা কিন্তু ওমেনদেরকে এনকারেজ করে না তাদের রিক্রুটমেন্ট হওয়ার জন্য বা তাদের অর্গানাইজেশনের জন্য। সেটাও কিন্তু আপনার রিক্রুটমেন্ট পলিসি বা ওভারঅল ইউর রিক্রুটমেন্টকে এফেক্ট করে। ইউর ইকোনমিক ফ্যাক্টর লাইক আপনার ইকোনমিকের অবস্থা কি, ইনফ্লেশন চলছে নাকি ডিপ্রেশনে চলছে, নাকি আপনার ইকোনমিক জিডিপি গ্রোথ কেমন, আপনার জিএনপি কেমন, সেটাও কিন্তু আপনার রিক্রুটমেন্ট পলিসি কিন্তু এফেক্ট করছে। পলিটিক্যাল আর লিগাল ফ্যাক্টর, যেমন পলিটিক্যাল আর লিগাল ফ্যাক্টর সেটাও কিন্তু আপনার রিক্রুটমেন্টের পলিসির ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে। ফর এক্সাম্পল, যদি পলিটিক্যাল অবস্থা ভালো না থাকে, লিগাল ফ্যাক্টর যদি ভালো না থাকে, you might not go for the more recruitment, you might not go for the more expansion policy. তারপরে হলো আপনার রিলিজিয়াস ফ্যাক্টর দ্যাট অলসো এফেক্ট ইউর রিক্রুটমেন্ট পলিসি। আপনার দেশের রিক্রুটমেন্ট পলিসি কেমন সেটাও কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু এফেক্ট করে। ফর এক্সাম্পল দেখবেন বা বেশ কিছু কান্ট্রিতে দেখবেন যে বা বাংলাদেশের ক্ষেত্রেও আমি কয়েকটা ইয়ে আছে দেখবেন, মেয়েদের মানে ফিমেলদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা কিন্তু খুব একটা দে আর নট ইন্টারেস্টেড, কারণ বেশ কিছু পলিসি দেওয়া আছে তাদের ম্যাটারনিটি লিভ থেকে শুরু করে ন্যাচারাল লিভ থেকে শুরু করে বেশ কিছু লিভ দেয়। এটা কিন্তু অর্গানাইজেশন বলে অনেক সময় তারা ইচ্ছুক না যে তাদেরকে এই ধরনের পিপলকে রিক্রুট করা। So that also affect your recruitment policy. So there are several factors like internal and external factors that might affect on the recruitment policy. Then come the different sources of recruitment. একটু আগে একজন বলেছিল, মীর আপনি কি ক্লাসে আছেন? Mir, can you hear me? জি স্যার। Okay. As far as you are in the like ceramic industry, right? জি স্যার। তো আপনাদের যখন সিরামিক ইন্ডাস্ট্রিতে কোনো পার্টিকুলার পজিশনের জন্য যে কোনো পজিশনের লোকজন নেন, হাউ কুড ইউ লাইক রিক্রুট দ্য পিপল? সো ফার্স্টে আমরা আমাদের একটা ইন্টারনাল রিকুইজিশন সিস্টেম আছে ডিপার্টমেন্ট ওয়াইজ। সো ওই ডিপার্টমেন্টাল হেড একটা রিকুইজিশন জেনারেট করে, লাইক পার্টিকুলার ওই পোস্টের জন্য স্পেসিফিকেশন দেওয়া থাকে, জব ডিসক্রিপশন, জব রোলটার আমরা ওই রিকুইজিশনে জেনারেট করে দিই। এইচআর ডিপার্টমেন্টে যায়, এইচআর থেকে ওই ফাইলটা স্যার যায় হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে। ম্যানেজমেন্ট যখন অ্যাপ্রুভ করে দেন তারা ওই রিক্রুটমেন্ট প্রসেসটা স্টার্ট করে, লাইক সেটা হচ্ছে বিডি জবসে জব সার্কুলার বা লিঙ্কডইনে জব সার্কুলার দেয়, ওইখান থেকে সিভি কালেক্ট করে শর্ট লিস্টেড করে নিয়ে আসে হচ্ছে ডিপার্টমেন্টাল হেডের কাছে। লাইক যদি মার্কেটিং ডিপার্টমেন্ট হয় তখন আমার কাছে আসে, আমি ওইখান থেকে একটা শর্ট লিস্টেড করে দেই অ্যাজ পার স্পেসিফিকেশন। তারপরে হয়তো ফর্মাল ইন্টারভিউ থাকে। আমাদের দুইটা প্রসেস থাকে, একটা ওটা রিটেন তো থাকে। সিলেকশন, কিন্তু আমি বলছি ধরুন যে আপনার স্পেসিফিক পাওয়ার পরে এইচআর ডিপার্টমেন্ট ওই যে আপনাদের কাছ জি থেকে যে স্যার। বিভিন্ন লোকজন যে অ্যাপ্লাই করবে সেই সোর্সগুলো কোথা থেকে পান আপনারা? মানে আপনারা কি স্যার বিডি জবসে আমরা দেন ইউজ করি হচ্ছে নাকি? বিডি জবস প্লাস হচ্ছে লিঙ্কডইন, দুইটাই ইউজ করি স্যার। ওকে, সো এই সোর্সটাকে আমরা বলি এক্সটার্নাল সোর্সেস when you get the list of the applicant from the outside the organization. But sometimes organization when they want like recruit the people or get the list of the potential applicant from within the organization, that's called the internal sources. তো দুইটা সোর্স কাজ করে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, মানে পটেনশিয়াল অ্যাপ্লিকেন্টের লিস্ট খুঁজে পাওয়ার জন্য। একটাকে আমরা বলি ইন্টারনাল সোর্স, একটাকে বলি এক্সটার্নাল সোর্স। ইন্টারনাল সোর্স মানে আপনি ধরেন আপনি একজন মার্কেটিং ম্যানেজার নেবেন, মানে মার্কেটিং ম্যানেজারের জন্য আপনি কিছু লোকজনের জন্য আপনার অ্যাপ্লিকেন্টের লিস্ট দরকার। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার অর্গানাইজেশন ইন্টারনাল যারা মার্কেটিং পজিশনে আছে, যারা 2 থেকে 3 বছর বা 5 বছর কাজ করছে, তাদেরকে বলতে পারেন যে তোমরা যদি ইন্টারেস্টেড হও ইউ কুড অ্যাপ্লাই ফর দিস পজিশন। তো এই যে ইন্টারনালি ভাবে মানে আপনি উইদিন দ্য অর্গানাইজেশনে যারা পটেনশিয়াল পিপল আছে তাদের কাছ তাদেরকে যখন আপনি খুঁজে বের করলেন, তাদেরকে যখন আপনি লিস্ট করলেন, দ্যাট সোর্স ইজ কল্ড দ্য ইন্টারনাল সোর্সেস। Whereas in the external sources, or like when you find out the potential applicant list of the potential applicant from outside the organization, from by giving the advertisement in the newspaper, by giving the social media, by giving the defined website or LinkedIn, that's called your external sources. So there are two sources of recruitment. One is called the internal sources,
Another one is called the external sources. But both these sources, like internal and external sources, having some advantage and disadvantages. এই দুইটা সোর্সেসেরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। নাও আই এম গোইং টু টক অ্যাবাউট দ্য some of the positive and negative side of internal and external sources. এখানে অনেক কিছু ডেসক্রিপশন করা আছে, আমি একটু জাস্ট ইন ব্রিফলি বলি। ইন্টারনাল সোর্সেস এর ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ আমরা ধরে নিই ইন্টারনাল সোর্সেস এর ক্ষেত্রে অ্যাডভান্টেজ হলো যে আপনি যদি দেখেন যে যারা জুনিয়র আছে তারা যদি দেখে যে আমাদের ইন ফিউচারে আমাদের সিনিয়র লেভেল পজিশনে যাওয়ার একটা পসিবিলিটি আছে, দে উইল বি এনকারেজ টু ডু বেটার আর দে উইল বি এনকারেজ টু ওয়ার্ক হার্ড। আপনি যদি দেখেন যে আপনি এখন একজন মার্কেটিং পিপল আছেন আর ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, যদি দেখছেন যে 4 থেকে 5 বছর পরে অর্গানাইজেশনের এরকম একটা পজিশন যদি খালি হয়, আপনাকে কনসিডার করতে পারে ফর দ্য ফিউচার হায়ার লেভেল পজিশন। আপনি দেখবেন যে অর্গানাইজেশনের আপনার মোটিভেশন লেভেলটা বাড়বে, কাজ করার অ্যাবিলিটি বাড়বে, আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, নিজেকে কাজ করতে আপনি বেশি এনকারেজ ফিল করবেন, বিকজ ইউ উইল সি ইন ইউর ফিউচার কেরিয়ার ইন দ্য অর্গানাইজেশন। দ্যাট কুড বি দ্য one of the advantage of the recruitment, internal recruitment. Second advantage হলো আপনি যদি ইন্টারনাল পিপল থেকে যদি হায়ার লেভেল পজিশন ফুলফিল করেন বা কোনো পার্টিকুলার পজিশন ফুলফিল করেন, দেখবেন ইন্টারনাল পিপল দে আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য অর্গানাইজেশন, দে আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য অর্গানাইজেশন পলিসি, দে আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য অর্গানাইজেশন এইচআর পলিসি, দে আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দ্য অর্গানাইজেশন ভিশন অ্যান্ড মিশন। তার মানে নতুন একজনকে বা আউটসাইড থেকে কাউকে যদি আপনি রিক্রুট করতে চান, মেবি হি উইল নট ফ্যামিলিয়ার উইথ দ্য অর্গানাইজেশন, মেবি অর্গানাইজেশন অবজেক্টিভ গোল, so it will take 3 to 6 months to familiar with that person. তো এই ক্ষেত্রে আপনার টাইম লাগতে পারে, দ্যাট কুড বি অ্যানাদার অ্যাডভান্টেজ। থার্ড অ্যাডভান্টেজ হলো নতুন কাউকে নিলে আপনার ইউ মাইট গিভ সাম ট্রেনিং টু দ্যাট পারসন দ্যাট মাইট ইনভলভ ইন দ্য সাম অফ দ্য কস্ট, দ্যাট কুড বি দ্য ইয়োর অ্যানাদার লাইক অ্যাডভান্টেজ, যে কস্ট কমে যাচ্ছে, মিনিমাইজ হচ্ছে, সেটাও কিন্তু আপনার ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ। তো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে ইন্টারনাল পিপলদের রিক্রুট করার ক্ষেত্রে, বিকজ দে মে বি ফ্যামিলিয়ার উইথ অর্গানাইজেশন, দে উইল বি মোটিভেটেড উইথ দ্য অর্গানাইজেশন, দ্য লেস অফ ট্রেনিং মে বি রিকোয়ার্ড ফর দ্যাট পার্টিকুলার পারসন। বাট এটার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে ইন্টারনাল পিপল রিক্রুট করার ক্ষেত্রে। সেটার একটা হলো যে যদি আপনি ইন্টারনাল পিপলদের রিক্রুট করতে চান, অনেক সময় যেটা হয় যে ইন্টারনাল পিপলদের যদি আপনার এরকম পলিসি থাকে যে আমি সবসময় আমার অর্গানাইজেশন হায়ার করার ক্ষেত্রে আমি ওকে হায়ার করার ক্ষেত্রে আমি ইন্টারনাল পিপলদের নেব, তাও দেখবো যে ইন্টারনাল পিপল অনেক সময় নিজেরা এক ধরনের একটা সিন্ডিকেট ক্রিয়েট করে ফেলে, যেটা হয়তো অর্গানাইজেশনের বেটার ক্রিয়েট হয় না। সেকেন্ড হলো আপনি যেই পার্টিকুলার পজিশনের জন্য লোক চাচ্ছেন, হয়তো বা ইন্টারনাল পিপল মাইট নট বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট সোর্স অফ ইউর ক্যান্ডিডেট। এই ক্ষেত্রে হয়তো বা আপনি ভালো ব্লাড, যেটা আমরা বলি নিউ ব্লাড বা ক্যাপাবল ব্লাড, ব্লাড বলতে এখানে বোঝানো হচ্ছে, সরি ফর ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ, ব্লাড মানে ক্যাপাবল পারসন অর রাইট ক্যান্ডিডেট ইউ মাইট নট গেট, বিকজ ইন্টারনাল পিপল হয়তো বা ওই লেভেলে বা ওই পজিশনে কাজ করার মতো এখন সেই অ্যাবিলিটি ক্রিয়েট হয়নি বা ক্যাপাবল না। তো ইন্টারনাল সোর্সে রিক্রুট করার ক্ষেত্রে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হয়। আর সেকেন্ড হলো যে অনেক সময় ইন্টারনাল সোর্সেস থেকে যদি আপনি হায়ার লেভেল পজিশন ক্রিয়েট করতে যান, ইউ মাইট হ্যাভ সাম সর্ট অফ নেপোটিজম, মানে স্বজনপ্রীতি হতে পারে, যে বা টপ ম্যানেজমেন্ট যাকে ইন্টারনাল পিপল পছন্দ তাকে হয়তো বা সে হায়ার লেভেল পজিশন দিয়ে দিতে পারে। দ্যাট কুড বি দ্য অ্যানাদার লাইক ডিসঅ্যাডভান্টেজ ফর দ্য ইন্টারনাল সোর্সেস। নাও আমাকে দু একজন বলবেন যে হোয়াট কুড বি দ্য অ্যাডভান্টেজেস অফ এক্সটার্নাল সোর্সেস। এক্সটার্নাল সোর্স থেকে রিক্রুট করলে, এক্সটার্নাল মানে নট উইদিন দ্য অর্গানাইজেশন, আউটসাইড দ্য অর্গানাইজেশন থেকে রিক্রুট করলে কি কি অ্যাডভান্টেজ পাওয়া যেতে পারে। আমি বলছি হোয়াট কুড বি দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং দ্য এক্সটার্নাল সোর্সেস। আপনি যদি রিক্রুট করতে যান, এক্সটার্নাল সোর্স যদি ইউজ করেন, কি কি অ্যাডভান্টেজ পেতে পারেন? স্যার আমি বলি,
স্যার, যেহেতু ফ্রেশার সেহেতু লো স্যালারিতে রিক্রুট করা যেতে পারে। আবার স্যার প্রোডাক্টিভিটি বেশি দেখাবে, যেহেতু সিনিয়র কলিগদের ইয়া করার জন্য। থ্যাংক ইউ আপনার শেয়ার করার জন্য। আর কেউ কিছু বলবেন? স্যার, আমাদের এক্সটার্নাল সোর্সের মাধ্যমে নিলে আমাদের অর্গানাইজেশনে কিরকম নিড, আমাদের কিরকম প্রয়োজন, আমরা কি ফ্রেশার চাচ্ছি নাকি আমরা একটু এক্সপিরিয়েন্স চাচ্ছি, মানে এগুলা আমরা ভালো মতো দেখে নিতে পারবো। ওকে, মানে ডাইভার্সিফাই মানে ব্যাকগ্রাউন্ডের লোকজন পাওয়া পসিবল হতে পারে। ওকে, তারপরে তারপরে স্যার হচ্ছে আমরা স্যালারি নেগোসিয়েশন করে নিতে পারবো, আমাদের বাজেটের মধ্যে নিতে পারবো বা একটু কমেও নিতে পারি অনেক সময়। তো বেসিক্যালি আপনারা যেটা বলেছেন সেইগুলাই অনেকগুলো। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে আপনি যদি এক্সটার্নাল সোর্স থেকে রিক্রুট করেন, আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনি বেসিক্যালি নিউ ব্লাড মানে নিউ পিপল পাচ্ছেন। তো নিউ পিপল or new blood, they could give you a better idea, better techniques or better method to the for the well-being of the organization. আর জি স্যার, আরেকটা স্যার আর বিভিন্ন বিভিন্ন অর্গানাইজেশন থেকে অভিজ্ঞতা নিয়ে আসবে, সেটা আমাদের প্রতিষ্ঠানে সেটা কাজে লাগতে আপনাদেরকে পারে। এনকারেজ করবে এবং তার ফ্রেশার হলে সে ডাইভার্সিফাই ব্যাকগ্রাউন্ড হতে পারে। আর যদি আপনি এক্সপিরিয়েন্স পাবেন মানে তাকে অন্য অর্গানাইজেশন এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করতে পারে। আরেকটা হলো যে আপনি ডিফারেন্ট স্কিল অ্যান্ড চ্যানেল পাচ্ছেন, যেটা আপনি হয়তো বা ইন্টারনাল পিপল থেকে নাও পেতে পারেন। এবং আরেকটা হলো যদি আপনি এক্সটার্নাল পিপলদের নেন এবং ইন্টারনাল পিপল যদি তারা যদি একসাথে কাজ করে, দ্যাট দ্য প্রোডাক্টিভিটি মাইট ইনক্রিজ মোর। So there would be a lot of reason, that's why we use the external sources. But external sources এ আবার কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। একটা হলো ডিসঅ্যাডভান্টেজ হলো যে your cost would be high because if you hire the external people, you need to give the training to the external people because he or she needs to familiar with the organization, like rules, regulation, and policy. That might one of the disadvantage of hiring the external people. তার মানে কস্ট বেশি হবে, কারণ আপনার কস্টটা ইনভলভ, কারণ আপনি এক্সটার্নাল পিপলদের নিচ্ছেন। আরেকটা হলো যে যেটাতে ওরিয়েন্টেশন ট্রেনিং দরকার পড়ে। আরেকটা হলো যে ইন্টারনাল পিপলদের আপনি সোর্স থেকে যদি আপনি পটেনশিয়াল লিস্ট করেন, এটাকে টাইম বেশি লাগে না। বাট এক্সটার্নাল পিপলদের ক্ষেত্রে আপনাকে একটা বিডি জবসে সার্কুলার দিতে হবে বা লিঙ্কডিন একটা সার্কুলার দিতে হবে, তারপরে অ্যাপ্লাই করবে। ইট উইল টেক স্যার টাইম টু আবার স্যার নোটিশ পিরিয়ড দিতে হবে 1 মাস হ্যাঁ, মিনিমাম। so it will take time to get the list of potential applicant. আর থার্ড ডিসঅ্যাডভান্টেজ হলো যে এখানে আই এম জাস্ট কম্পেয়ারিং ইন বিটুইন দ্য ইন্টারনাল এক্সটার্নাল সোর্সেস। আপনি অলরেডি কিন্তু ইন্টারনাল সোর্সের যে পিপলদের আপনি ইউ আর ফ্যামিলিয়ার উইথ, তাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানেন। বাট এক্সটার্নাল পিপল যাকে আপনি পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট হিসেবে ধরছেন, তার কিন্তু ব্যাকগ্রাউন্ড জানেন না। ব্যাকগ্রাউন্ড বলতে তার পাস্ট ব্যাকগ্রাউন্ড, পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, কোনো যদি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, ইউ ডোন্ট নো দ্যাট। সো সেটারও একটা রিস্ক থেকে যায়। এবং আরেকটা হলো যদি আপনি এক্সটার্নাল পিপলদের যদি আপনি বেশি পজিশন নিতে থাকেন, ইন্টারনাল পিপল উইল বি ডিমোটিভেটেড। যদি আপনি দেখেন যে আপনি একটা অর্গানাইজেশন আপনি চাকরি করছেন, আজকে দেখলেন যে অর্গানাইজেশন যখনই হায়ার লেভেলে কোনো পজিশন ক্রিয়েট হচ্ছে, তখন ইন্টারনাল পিপলদের না খোঁজ করে তারা এক্সটার্নাল পিপলদেরকে নিচ্ছে। তখন কি হয়, ইন্টারনাল পিপলরা দে মাইট নট ফিল ভেরি গুড, দে মাইট লয়াল টু দ্য অর্গানাইজেশন, দেয়ার মোটিভেশন লেভেল উইল ডিক্রিজেস or will be affected. So that could be the another disadvantage of the external sources. তো এই ক্ষেত্রে অর্গানাইজেশনের বেটার কাজ হলো যে if they want to minimize the advantage disadvantage of both the internal and external sources, what they could do, they could use both the sources at a time to get the list of potential applicant. তারা ইন্টারনাল সোর্সদেরও বলতে পারে তুমি অ্যাপ্লাই করো, তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট হও উই উড হায়ার ইউ, আর এক্সটার্নাল সোর্স থেকেও তারা নিতে পারে। এক্ষেত্রে তারা বাঞ্চ অফ গুড লিস্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট পেতে পারে এবং দে কুড হায়ার দ্য পিপল ফ্রম দেম who will be the most appropriate person. তো এই ক্ষেত্রে অর্গানাইজেশনটাকে মিনিমাইজ করার জন্য দে কুড ইউজ দ্য বোথ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল সোর্সেস। নাও what could be the like method of recruitment?
স্যার রিক্রুটমেন্টের আমার ম্যাথ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার যে হেড হান্টিং এর মাধ্যমে যেটা আমরা নেই সেটা কি স্যার ইন্টারনাল সোর্সের মধ্যে পড়ে স্যার না এক্সটার্নাল? হেড হান্টিং বলতে কি বোঝাচ্ছেন? স্যার যেমন আমাদের কলিগদের থেকে আমরা সিভি কালেক্ট করে তখন ইন্টারভিউর মাধ্যমে নিলাম। ওকে, তো এইবার আসেন আমরা বলি যে আপনি আপনার কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করলে কি বলতে যাচ্ছেন, মেথড অফ রিক্রুটমেন্ট, সেখানেই আপনার কোশ্চেনটা আছে, ঠিক আছে? যে আপনি জি দেখেন স্যার। যে একটা হতে পারে যে ডিরেক্ট মেথড, একটা হতে পারে ইনডাইরেক্ট মেথড, আর একটা হতে পারে হলো থার্ড পার্টি মেথড রিক্রুটমেন্টের। তো ডিরেক্ট মেথডে বলা হচ্ছে, দেখবেন যে অনেক সময় বিভিন্ন লাইক অর্গানাইজেশন গুলা তারা বিভিন্ন ইউনিভার্সিটি, বাংলাদেশে ইউনিভার্সিটি বলে, বাইরে দেশে অনেক সময় কলেজও বলে, ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন জব ফেয়ার করে। তো ইভেন আপনি দেখবেন যে অনেক সময় দেখবেন যে বাংলাদেশে কোথাও কোথাও দেখবেন যে জব ফেয়ার হচ্ছে। ওই জব ফেয়ারে তারা কি করে, বিভিন্ন ইউনিভার্সিটি বা টেকনিক্যাল যে কলেজগুলো আছে তাদের কাছ থেকে তারা সিভি কালেক্ট করে দে কুড লিস্ট দ্য গেট দ্য লিস্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট। মানে ডাইরেক্ট মেথডে বলা হচ্ছে you can directly go to the your potential applicant, go to the directly body, and you can get the list of potential applicant from them. That's called direct method. এবং এবার আপনার কোশ্চেনে আসি, যিনি আমাকে বললেন এই যে হেড হান্টিং করা বলছেন বা কোনো রেফারেন্সে কারো কাছ থেকে নেওয়া আসা, তখন আমি বললাম আমি একটা অর্গানাইজে চাকরি করি, আমি বললাম যে আমার পরিচিত একজন বা আমার বন্ধুকে বললাম বা আমার স্টুডেন্টকে বললাম, তোমার যদি পরিচিত কোনো কেউ যদি থাকে, ইফ দে ওয়ান্ট টু রিয়েলি think that they want to apply for that position, you could ask them to send their CV to me. তো এটাকে বলা হচ্ছে ডিরেক্ট মেথড, যেটা আমি ডিরেক্টলি কমিউনিকেট করে when you get the list of potential applicant, that's called the direct method. সেটা হতে পারে কোনো ইউনিভার্সিটি ভিজিট করে, সেটা হতে পারে কোনো পার্সোনাল সোর্সেসের মাধ্যমে, আর হেড হান্টিং যেটাই বলি না কেন, সেখান থেকে যখন আপনি পটেনশিয়াল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট খুঁজে বের করলেন, তাকে আমরা বলছি ডিরেক্ট মেথড। নাও দ্য সেকেন্ড ওয়ান ইজ কল্ড দ্য ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে বলা হচ্ছে when you get the list of potential applicant by giving the job announcement in different newspaper, journal, radio, television or social media, that's called your indirect method. যেখানে আপনি ডিরেক্টলি আপনি তাদের সাথে ফিজিক্যালি কোনো ইন্টারেক্ট না করে আপনি বিভিন্ন জব পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন নিউজ পেপার বা রেডিও বা টেলিভিশনে আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট দিলেন ফর এ পার্টিকুলার পজিশন, দ্যাটস কল্ড ইউর ইনডাইরেক্ট মেথড। থার্ড ওয়ান বলছে থার্ড পার্টি মেথড। থার্ড পার্টি মেথডে বলা হচ্ছে যে অনেক সময় একটা অর্গানাইজেশনের লাইক ফর এক্সাম্পল ইউনিলিভার অনেক সময় এটা করে, ম্যারিকো এটা করে ফর দ্য এন্ট্রি লেভেল পজিশন। তারা অনেক সময় কি করে, তারা কি বলে যে আমাদের এই প্রত্যেকটা রিক্রুটমেন্টের বা সিলেকশনের জন্য উই ডোন্ট হ্যাভ মাচ মোর টাইম টু ডু দ্যাট, ইভেন উই ডোন্ট হ্যাভ মাচ মোর পার্সোনাল অর লাইক হিউম্যান রিসোর্সেস টু ডু দ্যাট। তখন তারা কি করে, কোনো থার্ড পার্টিকে বা থার্ড অর্গানাইজেশন যারা এরকম রিক্রুটমেন্ট বা সিলেকশন করে তাদেরকে বলে যে তোমরা আমার হয়ে তোমরা রিক্রুটমেন্টের কাজটা করে দাও। অনেক সময় তারা এটাও বলে যে আমার হয়ে তারা সিলেকশনের কাজটা করে দাও, তার রিটেন টেস্ট ভাইবা নিয়ে ফাইনালি একজন 5-6 জন একটা লিস্ট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দাও। বাংলাদেশে অনেক অর্গানাইজেশনগুলো আছে যারা আমাদের এরকম হেড হান্টিং অর্গানাইজেশন হিসেবে কাজ করে, যারা বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে বিভিন্ন পার্সোনাল খুঁজে বের করে এবং তাদেরকে একটা সার্টেন একটা শর্ট লিস্টেড করে অর্গানাইজেশন কাছে পাঠিয়ে দেয়। ইভেন অনেক সময় দেখবেন যে বিভিন্ন ব্যাংকগুলা কি করে, বিআইবিএম কে বলে দেয় যে তোমরা আমার হয়ে বিভিন্ন রকম রিটেন টেস্ট বা অন্যান্যগুলো কাজ করে দাও। অনেক সময় তারা বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিকে বলে দেয় তাদের জন্য বিভিন্ন পটেনশিয়াল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট খুঁজে করা। ইভেন বাংলাদেশে অনেক অর্গানাইজেশনগুলো আছে যারা এর বিভিন্ন অর্গানাইজেশনের হয়ে তারা বিভিন্ন রিক্রুটমেন্টের কাজ বা সিলেকশনের গুলো কাজ করে। সো ইউ কুড অলসো ইউজ দ্য থার্ড পার্টি মেথড ফর দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো আমরা রিক্রুটমেন্টের তিনটা মেথড আছে, একটা হলো ডিরেক্ট মেথড যেখানে আপনি ডিরেক্টলি লিস্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট খুঁজে বের করতে পারেন বাই ফিজিক্যালি কন্ট্যাক্ট উইথ দেম or by visiting to them by for example by organizing a job fair or head hunting. সেকেন্ড হতে পারে ইনডাইরেক্ট মেথড। ইনডাইরেক্ট মেথডে বলা হচ্ছে যে আপনি বিভিন্ন জব পোর্টাল বা অ্যাডভার্টাইজমেন্টে বিভিন্ন জব অ্যানাউন্সমেন্ট দিয়ে ইউ কুড গেট দ্য লিস্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট। আর থার্ড পার্টি মেথডে বলা হচ্ছে যে আপনি বিভিন্ন পাবলিক আর প্রাইভেট যে এজেন্সিগুলো আছে
এজেন্সিগুলোকে ইউজ করে you could get the list of potential applicant, or you could get the your desired number of applicant from them. That's called a third party method. তো থার্ড পার্টির মাধ্যমেও আমরা আমাদের পটেনশিয়াল লিস্ট অফ অ্যাপ্লিকেন্টের নাম খুঁজে বের করতে পারি। So this is all about chapter 5. So chapter 5 is basically what you need to go through recruitment process, factors affecting the recruitment, then sources of recruitment, then method of recruitment. So any question about this chapter? স্যার কোশ্চেন প্যাটার্নটা কিরকম আসতে পারে স্যার? ওকে, আর কোনো আমি বলছি নাজির, আমি আপনার কোশ্চেন আনসার দিব। আমি আপনাদের অ্যান্সারের জন্য ওয়েট করছি কিন্তু। স্যার ফ্যাক্টরস অফ রিক্রুটমেন্ট এগুলা একটু রিভিউ করলে ভালো হতো, ওকে ক্লিয়ার হয়নি স্যার। ওকে, বলা হচ্ছে কি একটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপনি ইচ্ছা করলেই কিন্তু ধরেন আপনি একটা জব সার্কুলার দিলেন, আপনি ইচ্ছা করলে কিন্তু অনেকজনের নাম খুঁজে, নাম বলতে হলো সিভি আপনি নাও পেতে পারেন। মানে কি কি ফ্যাক্টরস আছে তার উপরে বেস করে রিক্রুটমেন্টটা আপনার কেমন হবে বা লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট কতজন খুঁজে বের করতে পারবেন সেটা ডিপেন্ড করে। তো ইন্টারনাল ফ্যাক্টরের ভিতরে আছে হলো ওয়েজ অ্যান্ড স্যালারি পলিসি। একটা অর্গানাইজেশনের যত ওয়েজ অ্যান্ড স্যালারি পলিসি কেমন তার উপরে বেস করে রিক্রুটমেন্টটা এফেক্ট করে। ফর এক্সাম্পল, একটা অর্গানাইজেশন যদি ওয়েজ অ্যান্ড স্যালারি ভালো থাকে তাহলে রিক্রুটমেন্ট করতে গেলে তারা বেশি লিস্ট অফ পটেনশিয়াল অ্যাপ্লিকেন্ট পায়। যদি প্রমোশন বা রিটায়ারমেন্ট পলিসি যদি ভালো থাকে সেটাও রিক্রুটমেন্টের লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট পায়। টার্ন ওভার রেট, একটা অর্গানাইজেশন যদি ফ্রিকুয়েন্টলি লোকজন চলে যায় তখন তাহলে আপনার ঘন ঘন রিক্রুটমেন্ট করতে হয়। অর টার্ন ওভার রেটটা যদি বেশি হয়, যে নেগেটিভ রেপুটেশন ক্রিয়েট হয় যে অর্গানাইজেশন এই অর্গানাইজেশন বেশি দিন করে লোকজন কাজ করে না, তাহলে অনেকে সেটা অ্যাপ্লাই করতে চাবে না যারা এক্সপিরিয়েন্স পিপল। তারপরে বলা হচ্ছে একটা অর্গানাইজেশন যদি ফিউচার এক্সপানশন যদি ভালো থাকে তাহলে কি হয়, সেই অর্গানাইজেশনে বেশি লোক দরকার হবে, বেশি লোক দরকার হলে রিক্রুটমেন্টের জন্য তাদের লোকজন বেশি বেশি তাদের পটেনশিয়াল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট খুঁজে বের করতে হবে। তারপরে সাইজ অফ দ্য অর্গানাইজেশন, যত বেশি অর্গানাইজেশন সাইজটা যদি ছোট হয় তার রিক্রুটমেন্ট, একটা অর্গানাইজেশন যদি একজন মার্কেটিং ম্যানেজার নেওয়া হয় তাহলে আপনার রিক্রুটমেন্টের জন্য আপনি 50 জন লিস্ট পেলে হবে। বাট আপনার যদি অর্গানাইজেশন সাইজটা বড়, তার যদি একসাথে 5 জন রিক্রুটমেন্টে 5 জন মার্কেটিং ম্যানেজার দরকার হয়, হি মাইট রিকোয়ার দ্য মোর পটেনশিয়াল লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট। তো এখানে বলা হচ্ছে কি কি ইন্টারনাল ফ্যাক্টর, অর্গানাইজেশনে কি কি ইন্টারনাল ফ্যাক্টর এফেক্ট ইউর রিক্রুটমেন্ট। সেকেন্ড বলা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর বলতে বলা হচ্ছে যে আপনার ওই মার্কেটে বা ওই ডিমান্ডে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কেমন। বাংলাদেশে দেখবেন যে জবের ক্ষেত্রে যত না সাপ্লাই ডিমান্ড বেশি, তার মানে একটা জবে সার্কুলার দিলে হাজার হাজার লোক অ্যাপ্লাই করে। আবার কিছু কিছু জবে দেখবেন যে সাপ্লাই ডিমান্ড আছে কিন্তু সেরকম ভালো লোক খুঁজে পায় না। এটা আমি পার্টিকুলার জবের কথা বললাম, হয়তো এটা ধর মার্কেটিং অ্যানালাইটিক দরকার অর্গানাইজেশনের জন্য, বা এইচআর অ্যানালাইটিক দরকার। এইচআর কিন্তু অনেক লোকজন আছে কিন্তু এইচআর অ্যানালাইটিক কিন্তু খুঁজে পাওয়া যায় না অনেক সময়। বা ধরেন অনেক সময় একটা নতুন একটা পোস্ট কিন্তু এইচআর ইঞ্জিনিয়ার একটা পোস্ট ক্রিয়েট হয়েছে, সেটা কিন্তু লোকজন খুঁজে পাওয়া যায় না। সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ার, সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ার অনেক লোকজন পাওয়া যায়, প্রোক্রিউরমেন্টে পাওয়া যায়, বা সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। তো দেখবেন এইরকম কিছু পজিশনের জন্য ডিমান্ড হয়তো বা থাকে, সেরকম সাপ্লাই পাওয়া যায় না, সেটাও কিন্তু আপনার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এফেক্ট করে। তারপরে কোম্পানির ইমেজটা কেমন জব সিকারের কাছে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ওই কোম্পানি তার ইমেজটা কেমন ইন দ্য জব মার্কেট। যেমন আমি একটু আগে বললাম যে ম্যারিকো ভালো ম্যানেজমেন্টের জন্য ভালো একটা স্যালারি অ্যাপ্লাই করে, তো এটা কিন্তু আপনারা আমার কাছে শুনলেন, একটা পজিটিভ ইমেজ ক্রিয়েট হলো। তো যখনই ম্যারিকো অ্যাপ্লাই করবে তার সার্কুলার দেবে ম্যানেজমেন্ট ট্রেনির জন্য, তো কিন্তু অনেকে অ্যাপ্লাই করছে। আবার আবুল খায়ের দেখবেন সেম পজিশনে যেন তারা 32,000 টাকা অফার করে, তো সেখানে কিন্তু আবার যারা একটু ভালো স্যালারি এক্সপেক্টেড করে তারা কিন্তু অ্যাপ্লাই করবে না। কালচারাল ফ্যাক্টর, কালচারটা কেমন অর্গানাইজেশনে, সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেখানে কি এমপ্লয়ীদেরকে শুধুমাত্র কি পলিটিক্স হয় কিনা, সেখানে কিন্তু নিজেরা নিজেদের পিছনে লেগে আছে কিনা, বা ওমেনদের এনকারেজ করে কিনা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট কেমন, সেটাও কিন্তু আমরা এফেক্ট করে কিন্তু রিক্রুটমেন্টের ক্ষেত্রে। ইকোনমিক ফ্যাক্টর, যে লেবার মার্কেটটা কেমন, ওভারঅল অর্গানাইজেশন কেমন, সেটাও কিন্তু ইকোনমিক ফ্যাক্টর। পলিটিক্যাল লিগাল কন্ডিশন, দিজ আর দ্য ফ্যাক্টর
that also affect the recruitment. যেমন দেখবেন যখনই কোনো লাইক জাস্ট ফর এক্সাম্পল অনেক কোম্পানি কিন্তু এখন এক্সপানশনে যাচ্ছে না। ফর এক্সাম্পল তারা চিন্তা করছে যে নেক্সট ইয়ারে হয়তো বা নতুন কোনো গভর্নমেন্ট আসলে তখন তারা এক্সপানশনে যাবে, তখন তারা এখন পলিটিক্যাল রিস্ক মনে করছে। তো দেখবেন যে এই যে পলিটিক্যাল লিগাল এক্সপানশন না হলে কিন্তু রিক্রুটমেন্টের লোকজন লাগছে না। তো এই যে পলিটিক্যাল লিগাল ফ্যাক্টর, ইকোনমিক ফ্যাক্টর, দ্যাট অলসো অ্যাফেক্ট অন ইউর রিক্রুটমেন্ট। একটা কান্ট্রি যদি ধরেন যে জিডিপি গ্রোথ খারাপ হয়, একটা কান্ট্রি যদি ধরেন যে ডিপ্রেশনে থাকে, তখন কিন্তু তার কিন্তু সে এক্সপানশন ভালো করে হচ্ছে না, লোকজন লাগছে না, সেক্ষেত্রে কিন্তু তার রিক্রুটমেন্ট পলিসি কিন্তু ভালো হচ্ছে না। সো এগুলোকে আমরা এক্সটার্নাল ফ্যাক্টর বলি, দ্যাট কুড হ্যাভ এফেক্ট অন দ্য অর্গানাইজেশন রিক্রুটমেন্ট পলিসি। আর কিছু আছে? আমি কোশ্চেনের প্যাটার্ন সম্বন্ধে আসবো না, জি কথা অ্যান্সার আমি দিব, আমি যে তোমাদের কাছে শুনে নিচ্ছি গাই। এখন আসেন আমার কোশ্চেন, যে নাজির জিজ্ঞেস করলে যে কোশ্চেন কেমন আসবে। আমি একটু বলি যে ধরেন আমি বললাম যে আপনি একটা অর্গানাইজেশনে এইচআর হিসেবে কাজ করছেন, ফর এক্সাম্পল এবিসি টেলিকম কোম্পানি। আপনার অর্গানাইজেশন রিক্রুটমেন্টে যাবে, তো এই ক্ষেত্রে দে কুড ইউজ ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্ট। তো আপনাকে বলা হলো যে আপনি ফাইন্ড আউট করুন যে আপনার অর্গানাইজেশন যদি ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্টে যায়, ফর এক্সাম্পল আমি এটার কথা বলছি, ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টে যায়, what could be the advantage or disadvantage of using the internal sources? ওই ইন্টারনাল সোর্স ইউজ করার ক্ষেত্রে আপনি কি কি অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পাবেন। তো আপনি যদি অ্যাডভান্টেজ জানেন বা ম্যারিটসগুলো জানেন, ইন্টারনাল সোর্স ম্যারিটস মানে অ্যাডভান্টেজ, তাহলে আপনি ইজিলি কুড রাইট ডাউন। বা এমন কোশ্চেন আসতে পারে, আপনি একটা রিক্রুটমেন্ট করতে যাচ্ছেন, তো রিক্রুটমেন্টের কোন কোন মেথড আপনি ফলো করবেন ফর ইউর রিক্রুটমেন্ট সোর্সেস। সেটা কিসের তিনটে মেথড আছে, ডিরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড অ্যান্ড থার্ড পার্টি মেথড। তো আপনি বললেন যে আমি ডাইরেক্ট, ইনডাইরেক্ট এবং রেফারেন্স, তিনটার কথাই বললেন। আরেকটা কোশ্চেন আসতে পারে যে তোমার কাছে তিনটে অপশন আছে, ডিরেক্ট মেথড, ইনডাইরেক্ট মেথড অ্যান্ড থার্ড পার্টি মেথড, তুমি কোন মেথডটা ইউজ করবে ফর ইউর রিক্রুটমেন্ট এবং কেন ইউজ করবে। এটা এইভাবে কোশ্চেনগুলো আসবে। তো ইটস নট এ কেস টাইপের কোশ্চেন, একটু সিচুয়েশন দিয়ে নর্মাল সাবজেক্টিভ টাইপের কোশ্চেন আসবে আপনাদের মিড টার্মের ক্ষেত্রে। আমি কিন্তু ক্লাস টেস্টের কথা বলছি না, মিড টার্মের ক্ষেত্রে। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আমি আবার রিপিট করব। আচ্ছা, আপনি তো বলেন মিড টার্মের ক্ষেত্রে, তো ক্লাস টেস্টের ক্ষেত্রে আপনার কিরকম টাইপের কোশ্চেন? সাবজেক্টিভ টাইপের, লাইক describe the merits of the internal sources with example. মানে জাস্ট আপনার সাবজেক্টিভ টাইপের কোশ্চেন, মিড টার্মের ক্ষেত্রে একটু সিচুয়েশন দিয়ে কোশ্চেনটা করা হবে। যেহেতু আপনাদের মিড টার্ম 5 তারিখে, সেই নিয়ে আমি কথা বলে নিচ্ছি আপনাদের সাথে। স্যার আমাদের কোশ্চেন কয়টা, স্যার আমাদের কোশ্চেন কয়টা থাকবে স্যার মিড টার্মে, মানে অ্যানসার করতে হবে? বেসিক্যালি মিড টার্মের হলো আমরা 4টা কোশ্চেন থেকে 3টার অ্যানসার করতে হয়, প্রত্যেকটা কোশ্চেনের 10 মার্কস থাকে। আর প্রত্যেকটা কোশ্চেনে আবার এ বি থাকতে পারে, কিন্তু আমি বলেছি সবগুলো কোশ্চেন কি স্যার এই প্যাটার্নে থাকবে স্যার, না কেস স্টাডিও থাকতে পারে স্যার? না, কেস স্টাডি আমি দিব না, আমি আপনাদের দিলে আমি আপনাদের সিচুয়েশন বেস দিব। বা আপনাদের দেখেছিলেন যে লাস্ট ক্লাসে জব অ্যানালাইসিসের একটা আমি আপনাদের ছোট মতো অ্যাসাইনমেন্টের মধ্যে দিয়েছিলাম, আমি আপনাদের ওইরকমই হলো আপনাদের সিচুয়েশন বেস। আমি বললাম আপনি ওই অর্গানাইজেশনে এইচআর পিপল হিসেবে আছেন, বা আপনি একটা পার্টিকুলার পজিশনের জন্য আপনি জব ডেসক্রিপশন তৈরি করেন, এরকমই থাকবে উইথ পয়েন্ট, যেটা আপনাদের আমি